কথাটা বলা মাত্রই সবার তীক্ষ্ণ দৃষ্টিবান নিজের উপরে দেখে থতমত খেয়ে যায় মাহি। এরপর আর কি, অগত্যা তাকে রাজি হতে হলো। আহনাফ ছাদে গিয়ে পশ্চিম দিকে হেলে পড়া লালাভ দিবাকরের পানে চেয়ে আছে। তাকে ছাদে কেন আসতে বলেছে তা জানানো হয়নি। পরন্ত বিকেলের রক্তিম সূর্যরশ্মি তার সামনের কপালে পড়ে থাকা চুলগুলোতে ঝিলিক করছে। মুক্ত সমীরণ বড্ড মন কাড়া। দূরে একটা শঙ্খচিল উড়ে গেল। সন্ধ্যার বাতাসে শঙ্খচিল তার নিজ নীড়ে ফেরে। বাড়ির পাশে আশ্বিনী আম গাছে কাঁচা পাকা আম ঝুলে আছে। অবস্থা এমন যে আমগুলোকে কয়েকদিনের মধ্যেই পারতে হবে। আহনাফের পরনে সাদা শার্ট ও খাকি রঙের জিন্স। একটু পর বাহিরে বেরোবে বলে তৈরি হয়ে নিয়েছিল সে। মাহি ছাদের দরজার কাছে দাঁড়িয়ে পেছন থেকে সুদর্শন যুবকটির রূপ পরন্ত সূর্যরশ্মিতে অবলোকন করছে। পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে সে। মাহির ইচ্ছে করছে দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরতে। নিজের অযাচিত ইচ্ছে সংযত করে নিজের মধ্যে একটু গম্ভীর ভাবমূর্তি ধারণ করে এগিয়ে গেল সে। তারপর ঠিক আহনাফের পেছনে দাঁড়িয়ে মাহি শব্দ করে, আহনাফ এতক্ষণ অন্যমনস্ক ছিল। এখন সে মাহির করা শব্দে মাহির দিকে তাকায়। তারপর অপ্রস্তুত কণ্ঠে বলে, তুমি তুমি কখন এলে? মাহি মনে মনে কুটিল হাসল। তারপর বলল, এই তো অনেকক্ষণ। তুমি না জানি তোমার কোন গফের কথা চিন্তা করছিলে যে আমাকে লক্ষ্যই করনি। আহনাফ ঘাড় ঘুরিয়ে বাহিরের দিকে নজর দিয়ে মলিন হাসল। মাহি ইতিউতি করে দেখতে চাইল আহনাফের রিয়াকশন। আহনাফ এরপর মাহির আখি জোড়াতে নিজের দৃষ্টি নিবদ্ধ করে হেসে বলে, ভালোবাসা তো সস্তা না যে আজকে এর প্রতি মনে আসলো কালোর প্রতি। যদি এমনই হতো তাহলে শত শত হৃদয় ভাঙা চাপা কষ্টের রাতগুলো ভারী হতো না। যারা আজ একে ভালোবাসে তো কাল ওকে, তারা আসলে ভালোবাসে না। তোমার যদি আমাকে ওরকম মনে হয় তাহলে তুমি ভাবতে পারো, তোমার ভাবনাতে আমার কন্ট্রোল নেই। তুমি নিজ ভাবনার স্বতন্ত্র। মাহি থমকে গেল। সে তো মজা করে বলেছিল, কিন্তু তার কথায় যে কারো হৃদয়ে আঘাত হানবে তা তার চিন্তার সীমাই ছিল না। মাহি অপরাধী সুরে বলে, আই এম সরি, আই ডিম্যান্ড মিন টু। কেমন আছো? আহনাফ হালকা হাসল। এই তো আলহামদুলিল্লাহ। জানো, মনের বোঝ একদিক দিয়ে একটু হালকা হয়েছে, আবার আরেক দিয়ে ভয়ানক মন খারাপের ভয় করছে। সব মিলিয়ে বেশ আছি। তা তুমি কেমন আছো? মাহি আহনাফের অভিমান মিশ্রিত কথা বুঝতে পারল। মাহি বলল, এগেইন সরি, তোমাকে ইগনোর করা উচিত হয়নি। আমি খুব ভয়ে ছিলাম, কি হবে না হবে সেটার ভয়ে। আহনাফের শান্ত জবাব, আমি তোমাকে জবাবদিহি করতে বলিনি। তুমি আমার সাথে কোনো কমিটমেন্টে নেই। তোমার মন, তুমি যা খুশি করো। আহনাফ মাহির সাথে আগে কখনো এমন করে কথা বলেনি। হঠাৎ আজ বলাতে তার খুব খারাপ লাগছে। মাহি ভাবলো আর কথার মারপ্যাচে না ফেলে সময় নষ্ট করবে না। সরাসরি এবার চোখ মুখ খিচে বলে ওঠে সে, আই লাভ ইউ টু। সরি এতদিন অপেক্ষা করানোর জন্য। আমার ভয় হচ্ছিল, কারণ তোমার সাথে আমার প্রচুর ঝগড়া হয়, যার দরুন ভেবেছিলাম পরে যদি সম্পর্ক খারাপ হয়। সরি, আমার জন্য তোমার মন এতদিন খারাপ ছিল। মাহি নিজের মনের সব গোপন কথা বলে লম্বা একটা দম নিল। আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে আহনাফের রিয়াকশন দেখতে চাইল। কিন্তু কি আশ্চর্য, আহনাফ কেমন ভাবলেশীনভাবে চেয়ে আছে। আহনাফের চোখের ভাষা মাহির বোধগম্য হলো না। মাহি ভ্রু কুচকে ঠোঁট উল্টে আহনাফকে পর্যবেক্ষণ করছে। তাৎক্ষণিক আহনাফ হাই তুলতে তুলতে বলে উঠল, যা আমি জানি তা কেন বলছো? নতুন কিছু বলো। মাহি আহনাফের কথায় হা হয়ে তাকিয়ে আছে। এবার রেগে গিয়ে তৎক্ষণাৎ ধূপধাপ পা ফেলে ছাদ ত্যাগ করলো। মাহি যেতেই আহনাফ নিজের কন্ট্রোল করা হাসি চেপে রাখতে পারল না। জোরালো শব্দে হেসে উঠল সে। আহনাফের বরাবর গাছে ও পানির টাঙ্কির আড়াল থেকে মার্শাদ, মৃদুল, রাহিন ও রবিন হাসতে হাসতে বেরিয়ে এলো। রাহিল ভিডিও অফ করে এসে বলে, না মানে আসলে আমি বুঝতে পারিনি। আহনাফ বাঁকা হেসে বলে, ও রাগ শুরু আমাতে, আর তার সমাপ্তিও আমাতে। মার্শাদ তীক্ষ্ণ নজরে চেয়ে বলে,
আমার বোনকে বেশি রাগাবি না, তাহলে তোরে আমি। আহনাফ মার্শাদের কথাতে পাত্তাই দিল না। কিছু করতে পারবি না। আফটার অল আই এম ইউর বেস্ট ফ্রেন্ড, তাও লং টাইম। 5 বন্ধু একত্রে হেসে ওঠে। সূর্য আজকের মতো শেষ হেসে আস্তে আস্তে অস্তমিত হলো। সন্ধ্যার পর রিন্তি ও সাবিহা চলে যায়। মাহি তার দাদিকে ফোন করে জানিয়ে দেয় আজ আহনাফদের বাড়িতেই সে থাকবে, আর তার মাকে মেসেজ করে দেয়। তারপর ফোনে এরোপ্লেন মোড অন করে রাখে, হোয়াটসঅ্যাপেও নোটিফিকেশন অফ করে রাখে যাতে ফোন কল না আসে। মাহির মা কয়েকবার মাহিকে ফোনে ট্রাই করে একা একা চিল্লাচিল্লি করে হতাশ হয়ে থেমে যান। ঝগড়া করতেও তো অপরপক্ষের অংশীদারিত্ব লাগে। এদিকে মাহিরা রাতের অর্ধেক সময় ব্যালকনিতে গল্প করে কাটিয়ে দিয়েছে। আহনাফের ভাবি রাত 12টা পর্যন্ত ছিল, তারপর চলে গিয়েছে। অর্নি কিছুক্ষণ পড়ে তারপর আড্ডায় যোগ দেয়, আবার পড়তে চলে যায়। পরের দিন সকালে মার্শাদ থানা থেকে আদিরার বাবা মাকে নিয়ে 2 বেডরুমের ভাড়া বাসায় যায়। গতকাল রাতে টিউশন শেষে ওরা রাত 12টা পর্যন্ত টুকটাক গোছগাছ করেছিল। তারপর আহনাফদের বাড়িতে গিয়ে রাতের খাবারের পর ঘুমিয়ে গিয়েছিল। আদিরার বাবা মা বাসা দেখে বলেন, তুমি বাবা এত কষ্ট করলা কেন? শুধু শুধু কত কিছু করছো তুমি আমাগো লাইগা। আমার মাইয়াডারও ওই দেলোয়ারের হাত থাইকা দুইবার বাঁচাইছো। তোমার কাছে আমি ঋণী হইয়া গেলাম, আমার কর্জ পরিশোধ করতেও সাহায্য করছো। মার্শাদ আদিরার বাবার 2 হাত চেপে ধরে বলে, না আঙ্কেল, এসব বলে আমায় ছোট করবেন না। আমি এখন আপনার মেয়ের জামাই, আপনারা আমারও পরিবার। আদিরার বাবা মার্শাদের মাথায় হাত বুলিয়ে বলেন, আল্লাহ তোমার ভালা করুক বাজান, অনেক সুখী হও। মার্শাদ তৃপ্তিময় হেসে ওনাদের থাকতে বলে চলে যায় আহনাফদের বাড়িতে আদিরাকে আনতে। আহনাফরা ক্লাসে চলে যায়। আদিরা আহনাফের মা ভাবি সকলের থেকে বিদায় নিয়ে আগে মেস থেকে সবকিছু নিতে যায়, সাথে টাকা পরিশোধ করে। বাজার থেকে কিছু বাজার করে ভাড়া বাসায় যায় ওরা। অনেকদিন পর বাবা মার ভাইকে দেখে আদিরা তার কান্না আটকাতে পারে না। মার্শাদ ওদের নিজেদের মতো থাকতে দিয়ে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার আগে আদিরাকে বলে যায় যদি কিছু প্রয়োজন হয় তাহলে যেন ফোন করে, তাছাড়া সন্ধ্যার পর আসবে সে আদিরাকে নিতে। মার্শাদ ও আদিরা রাস্তার কিনারায় হাঁটছে। শরৎকালের একেবারে শেষের দিকে, আশ্বিন মাস। সন্ধ্যার পর মৃদুমন্দ বাতাস বইছে। দুজন দুজনার মতো নিঃশব্দে হাঁটছে। হাঁটতে হাঁটতে মার্শাদ আদিরার ডান হাতটা ধরে। আদিরা হালকা কেঁপে উঠে মার্শাদের দিকে তাকায়, কিন্তু মার্শাদের দর্শনেন্দ্রিয় সম্মুখ পানে স্থির। আদিরা হালকা হেসে নিজেও সামনের দিকে হাঁটতে থাকে। মার্শাদ নীরবতা ছিঁড়ে শুধায়, গতকাল যখন তোমার চোখ ধরেছিলাম তখন তো তোমার মাঝে কম্পনের কোনো অনুভূতি উপলব্ধিই করতে পারিনি, তাহলে আজ পাশাপাশি হেঁটে হাত ধরা তুমি কেঁপে উঠলে কেন? আদিরার নির্ভীক জবাব, গতকাল আমি আপনার উপস্থিতি আরও আগে বুঝতে পেরেছিলাম, আপনার পারফিউম। আর যেহেতু নিঃশব্দে আসছিলেন তাই আচমকা কিছু করবেন বুঝেছিলাম। আমি গতকাল একটু আনমনা ছিলাম না, করমচা খাচ্ছিলাম তো। আর আপনি এসে আমার পেছনে কিছু সময় স্থির ছিলেন বলেই আমি বুঝতে পেরেছিলাম। মার্শাদ ভাবুক স্বরে বলে, ও আচ্ছা, তুমি তবে সিচুয়েশনের জন্য তৈরি ছিলে। এখন তুমি আশা করনি আমি হাত ধরবো? আদিরা নিঃশব্দে হাসে, অতঃপর বলে, আমার মন বলছিল আপনি আমার হাত ধরবেন, কিন্তু কী কারণে গতকালও আজকের মধ্যে পার্থক্য হলো তা আমি নিজেও জানি না। মানুষের মস্তিষ্ক কখন কিসে রিয়েক্ট করে তা আগে থেকে তো মানুষ জানে না। প্রতিটা সংবেদী স্নায়ুতন্ত্র কখন উদ্দীপনা বেশি করে আর কখন কম তা নির্ভর করে তার চিন্তার উপর। তবে উদ্দীপনা অনেক সময় বোঝা যায় না। মার্শাদ হতাশ স্বরে বলে, তোমার প্রিয় সাবজেক্ট প্রাণীবিদ্যা আমি জানি। আমি আমার সাবজেক্টের প্যারা খেতে খেতে অতিষ্ঠ, কবে যে শেষ হবে? আদিরা কিছুটা জোরে হেসে উঠে বলে, আপনি তাহলে ঢাবি ছেড়ে আসলেন কেন? একই তো সাবজেক্ট ছিল। মার্শাদের স্পষ্ট জবাব, আহনাফের জন্য, তাছাড়া তোমাকেও এখানে পেলাম। সেসব বাদ দাও, কিছু লাগবে বাসার জন্য? আদিরা বলে, না, আজকের গুলোই তো ধরা হয়নি। মা গ্রাম থেকে রান্না করে এনেছেন। আপনি তো চলে গেলেন, মা আমাকে বকেছে এজন্য। একটুক্ষণ থেকে গেলে কি হতো? আচ্ছা যাও, শুক্রবারে যাবো সবাই মিলে, শাশুড়ি হাতে রান্না খেয়ে আসবো। আদিরা খুশি হয় শুনে। এরপর ওরা টিউশনে চলে যায়।
কেটে গেছে ওদের বিবাহিত জীবনের 1 মাসেরও বেশি সময়। আজকে পরীক্ষা শুরু হয়েছে। এতদিন পর আজকে আদিরা সামিরাকে ক্যাম্পাসে দেখলো। কেমন রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল ওর দিকে। এর আগে সামিরা ক্লাস করেছে কিনা তা আদিরা জানে না। আজ সামনে পড়েছে, তাও ধাক্কা লেগে। সামিরা রেগে রুড়ো শব্দে বলল, চোখে দেখো না কোথা থেকে আসে অসহ্য। তোমাকে দেখলেই আমার খুন করতে ইচ্ছে করে। আদিরা কিছু বলল না। সামিরার সাথে লাগা মানে সাপের লেজে পা দেওয়া। আদিরা পরীক্ষা দিতে চলে গেল। কাউকেই সামিরার বিষয়ে কিছু বলল না সে। পরীক্ষার দিনগুলো নিজের মতো পর্যায়ক্রমে এসে চলেও গেল। এখন শুরু ছুটি। পরীক্ষা সবার মোটামুটি ভালোই হয়েছে। আদিরা ওর ভাইকে সামনের বছর এখানকার একটা স্কুলে ভর্তি করাবে বলে টুকটাক বাসাতেই পড়াচ্ছে। ক্লাস 4-এ ভর্তি করাবে। পরীক্ষা শেষে মার্শাদরা সবাই মিলে প্ল্যান করলো ওরা সাজেকে যাবে। মেঘের রাজ্য সাজেকে বর্ষাকালে ও শীতকালে গেলে সুন্দর। কখনো তীব্র শীতের সাথে কুয়াশা ও মেঘের বিচরণ, আবার কখনো হুটহাট বৃষ্টি। শীতকালে গেলে কলাঙ্ক পাহাড়ে ওঠা কিছুটা সহজ বর্ষাকালের তুলনায়। মার্শাদরা 5 জন, মাহি, আদিরা, সাবিহা, রিন্তি, সুমি, মৌমি, আশিক, এরা সবাই যাবে। তবে মৌমি ও আশিক একদিন পর যাবে। মৌমির পরিবারে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছিল বলে মৌমি আশিকের কথা বলে দিয়েছিল। মৌমির পরিবার প্রথমে রাজি হচ্ছিল না, তবে পরে মৌমির বোঝানো এবং আশিকের খোঁজ খবর নিয়ে রাজি হয় তারা। ঘরোয়াভাবে ওদের আকদ হবে। এরপর মৌমির অনার্স শেষ হলে অনুষ্ঠান। মার্শাদরা যেদিন যাবে সেদিনই মৌমি ও আশিকের আকদ। আদিরার বাবা মাকে আদিরা জানালে তারা আপত্তি করেনি। মেয়ে তার স্বামীর সাথে যাবে, তাই ভয়ের কিছুই নেই। মার্শাদ তার জুনিয়র কয়েকজনকে বলে গিয়েছে যাতে আদিরার বাবা মায়ের কিছু লাগলে এনে দেয়। সাজেকের রিসর্টে 2টা ডাবল বেডের রুম আর একটা সিঙ্গেল বেডের রুম বুক করেছে ওরা। ওদিকে মৌমি ও আশিকও একটা সিঙ্গেল বেডের রুম বুক করেছে। গাবতলী থেকে বাসে উঠেছে, রাত 10টায় ছাড়বে বাস। আদিরা জানলার পাশে বসে। ওর এসি বাসে বেশি বমি হয় বলে মার্শাদরা নন এসি বাস নিয়েছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়। প্রকৃতিতে শীতকাল এসেছে 2 দিন হলো, তবে শীত ততটা অনুভূত হচ্ছে না। শাল বা সোয়েটার পরার মতো শীত পড়েনি এখনো। তবে সাজেকে এ সময়ও শীত লাগবে বলে ওরা আজ সকালে হালকা কিছু কেনাকাটা করেছিল। তাছাড়া রাতের বেলায় বাস জার্নিতে জানালা একটু খোলা থাকলে হুড় হুড় করে শীতের বায়ু ঢুকে শীত অনুভব করাবে। মার্শাদ জানে আদিরার জন্য জানালা একটু হলেও খুলে রাখতে হবে, নয়তো ওর বমি হবে। বাসে ওঠার আগে বমির ওষুধ খাওয়ানোর পরেও যার বমির সমস্যা আছে তার একটু বেতাল হলেই সমস্যা। মার্শাদ আদিরার দিকে তাকিয়ে দেখলো আদিরা বাসের জানালায় মাথা ঠেকিয়ে রেখেছে। এটা ওর স্বভাব যে বাসে উঠলে জানালার সাথে মাথা ঠেকিয়ে রাখবে ও। মার্শাদ ব্যাগ থেকে একটা শাল বের করে আদিরার মাথা জানালার কাছ থেকে উঠিয়ে মাথা ও কান সহ শরীরে শালটা পেঁচিয়ে দিয়ে বলল, প্রচণ্ড ঠান্ডা পড়বে বাস ছাড়লে। একে তো শীত ঋতু, তার উপর জানলা খোলা। গরমের সময়ই খোলা জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসে। আদিরা বিরক্তি করলো না, মুচকি হেসে আবারও জানলায় মাথা রাখে সে। এদিকে আহনাফ মাহির সাথে নিজের সিট রেখেছে, কিন্তু মাহি বলেছে মাহি রিন্তির সাথেই যাবে। রিন্তির সিট পড়েছে রাহিনের সাথে। রাহিন তো সেই খুশি, সে বারবার দাঁত কেলিয়ে রিন্তির দিকে তাকাচ্ছে। আর রিন্তি মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছে। রিন্তির ভাবনা কিছুটা এমন যে এই মুঠোই তো 2টি সিটে নিতে যথেষ্ট, তাহলে সে কই বসবে? রাহিন যদিও এতটা মোটা না, মাহি ও আহনাফের এই 2 মাসে যে কত ঠোকাঠুকি লেগেছে, যার দরুন মার্শাদ এই দুটোকে দেখলেই বলে টম অ্যান্ড জেরি। মাহি বলছে, আমি রিন্তির সাথেই বসবো, আপনি আপনার বন্ধুর সাথে বসেন না। আহনাফের ভাবলেশীন জবাব। আমি তোমার সাথে বসবো। দেখো, জানি তো তোমার ঘুমোতে সুবিধা হবে। মাহিও নাছোড় বান্দা, সে তো নিজের কথায় অটল। সে বারবার একই কথা বলছে। বাসের অনেকেই চোখ মুখ কুচকাচ্ছে, আবার অল্প বয়সী কিছু ছেলে মেয়ে আছে যারা মুখ টিপে হাসছে। মার্শাদ আদিরার গায়ে শাল পেঁচিয়ে দিয়ে মাহি ও আহনাফের ঝগড়া শুনে বিরক্ত হয়ে বলে, প্লিজ অবজা, তোরা এত ঝগড়া কিভাবে করিস? মাঝখান থেকে মৃদুল বলে ওঠে, এরা যে একে অপরকে ভালোবাসে আমার মনেই হয় না, মাঝে মাঝে মনে হয় এরা চিরশত্রু একে অপরের। মার্শাদ দীর্ঘশ্বাস ফেলে।
টস হবে, টসে যে জিতবে সেটাই হবে। আহনাফ টসের কথা শুনে মার্শাদের দিকে করুণ দৃষ্টিতে ইশারা করে। মার্শাদ বিরক্ত হয়ে টস করলো। টসে আহনাফের নাম আসলে আহনাফ তো মহা খুশি। সে ভ্রু নাচাচ্ছে মাহির দিকে তাকিয়ে। মাহির আগে ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছে। মার্শাদ প্রচণ্ড বিরক্ত হয়ে মাইকে একটা ধমক দিয়ে বলে, দাভাই, তুই চিটিং করেছিস। তুই ইচ্ছে করে আহনাফের সাইড নিয়েছিস। তুই তোর বোনের সাথে এটা করতে পারলি? কেমন ভাই তুই? কয়েন টসের সময় কি আমি কোনো পৃষ্ঠ উপরের দিকে রেখেছিলাম? তাহলে চিটিং কীভাবে করলাম? এখন চুপচাপ আহনাফের সাথে বস। আমি যেন সামনে থেকে কোনো টু শব্দ না পাই। শব্দ পেলে দুইটাকে বাসের ছাদে বসিয়ে দেবো। বাসের ওপরে কোনো র্যাক নেই যে বসবি। তাছাড়া এই রাতের বেলাতে নিশ্চয়ই বাস সুস্থভাবে চলবে না। মাহি ঠোঁট উল্টে কিউট ফেস করে চুপ করে জানালার পাশে বসে পড়ল। আহনাফ একটু পরে বসবে। বাস ছাড়তে আরো 15 মিনিটের মতো বাকি আছে। ছেলেরা একটু বাইরে গেছে সিগারেট টানতে। যথাসময়ে 5 মিনিট পরে বাস ছেড়ে দেয়। মার্শাদ ও আহনাফ সেন্টার ফ্রেশ দিয়ে মুখ ফ্রেশ করে আসলেও বাকিরা তো করেনি। বেচারা রাহিন রিন্তির পাশে বসার সাথে সাথে রিন্তি মুখ কুচকে বলে ওঠে, ছি, আপনি আমার পাশ থেকে সরুন, সিগারেটের বিশ্রী গন্ধ আসছে। রাহিন থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, না মানে আসলে আমি বুঝতে পারিনি। রিন্তি নাক চেপে ধরেই বলে, আপনি আরফান ভাইয়ার সামনের সিটে গিয়ে বসুন, মাহিকে এখানে দিন। সামনে থেকে আহনাফ রাহিনের কোলের ওপর একটা সেন্টার ফ্রেশ ছুঁড়ে দিয়ে বলে, এটা মুখেতে, তাহলে আর সমস্যা হবে না। যত যাই হোক, তুই তোর জায়গা থেকে সরবি না। রিন্তি মুখ ফুলিয়ে জানালার দিকে তাকায়। মাহিও মুখ ফুলিয়ে রেখেছে। আহনাফ নিজের পকেট থেকে একটা মাঝারি সাইজের ডেয়ার মিল্ক সিল্ক চকলেট বের করে মাহির ডান হাতটা ধরে তাতে দেয়। মাহি চকলেট দেখে নিজের ওষ্ঠদ্বয় প্রসারিত করে হাসে। বাসে এখনো আলো নেভানো হয়নি বলে আহনাফ মাহির হাসিটা দেখতে পেল। আহনাফ এই হাসির বিনিময়ে মুচকি হাসল। মাহি প্যাকেটটা খুলে প্রথম বাইট আহনাফকেই দেয়। এদিকে মার্শাদ পকেট থেকে কয়েক পদের চাটনি আদিরার হাতে দেয়। আর বাস বারবার ঝাঁকি খাবে বলে আদিরার মাথাটা নিজের কাঁধে এনে রাখে। আদিরা নিঃশব্দে মুচকি হাসে। মার্শাদ তার মনোহরিণীকে তার বাম হাত দ্বারা আগলে নেয়। সুন্দর শুভ্র সকাল, রোদের আনাগোনায় প্রাণোচ্ছল প্রকৃতি। সাজিক যাওয়ার জন্য খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়িতে উঠতে হয়। ওরা উঠেছে 10 জন, সাথে আরও 2 জনকে নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা করেছে। খাগড়াছড়ি থেকে দীঘিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক ভ্যালি যেতে হয়। গাড়ি চলছে আর মেয়েরা উঠে দাঁড়িয়েছে। আদিরা বসেই আছে। বসে বসে সে প্রকৃতি উপভোগ করছে। রাস্তার ধারের দৃশ্যগুলো ও চলন্ত গাড়ি থেকে দেখতে অসাধারণ দেখায়। মনে হচ্ছে কোনো সবুজ বিস্তৃত চাদর দৌড়ে চলেছে অবিরত। দীঘিনালা নেমে আধা ঘন্টার জন্য হাজাছড়া ঝর্ণা ঘুরে আসলো ওরা। সেখানে ছেলেরা ইচ্ছে মতো ভিজে গোসলও করে নিয়েছে। সাজেকে এমনিতে পানির অভাব। হাজাছড়া ঝর্ণা রাঙামাটি জেলার বাঘাছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় অবস্থিত। সেখানে হিমশীতল জলপ্রবাহ পর্যটকদের হৃদয় কেড়ে নেয়। সবুজে ঘেরা ঝিরিপথ তো আরও আকর্ষণীয়। দীঘিনালা আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করিয়ে আস্তে আস্তে গাড়ি উঁচুতে উঠতে থাকে। ঘন্টা দুয়েকের মধ্যে ওরা সাজেকে পৌঁছে যায়। রিসর্টে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিল। আশিক ও মৌমি ফোন করে জানিয়েছে ওরা আজ সকালেই চট্টগ্রাম এসেছে বিমানে করে। তারপর বিআরটি বাসে করে খাগড়াছড়ি, তারপর সিএনজি নিয়েছে। মার্শাদরা ভাবে ভালোই হয়েছে। সাজেকে আজকাল ঘুরে পরশু সকালে চট্টগ্রাম যাবে এবং সেখান থেকে কক্সবাজার। আজকে ওদের ঘোরাফেরা হলো না অতটা। আজ ওরা রিসর্টের আশেপাশে একটু ঘোরাঘুরি ও ছবি তুলে নিল। সাথে সাজেকের 0 পয়েন্টের কাছে একটু ঘোরাঘুরি করলো বিকেলের দিকটায়। মৌমিরা বিকেলে এসে পৌঁছেছে। ওরা রিসর্টে ব্যাগ রেখেই ঘুরতে চলে এসেছে। রাতে পাশের রেস্তোরাঁয় ডিনার করে সবাই ব্যাম্বো চিকেন অর্ডার করে। কাল সকালে ভোরে ওরা সাজেক হ্যালিপ্যাডের উদ্দেশ্যে যাবে সূর্যোদয় দেখতে। সারাদিন জার্নিতে টায়ার্ড, সাথে আগামীকাল জলদি উঠে তৈরি হতে হবে বলে ঘুমোতে যায় ওরা তাড়াতাড়ি। মাহি রিসর্টের বাগানে যেখানে বনফায়ার জ্বালানো, সেখানে বসে আছে সবার চলে যাওয়ার পরেও। আহনাফ সেটা দেখে এগিয়ে গিয়ে পাশে বসে। মাহি কোনো বাক্য ব্যয় না করে আহনাফের কাঁধে মাথা রাখলো। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আহনাফ বলে, ঘুমাবে না? জার্নি করে এসেছো,
এখন না ঘুমালে সকাল ভোরে কিভাবে উঠবে? মাহি তারপর চুপচাপ বাধ্য মেয়ের মতো উঠে চলে গেল। আহনাফ মাহির যাওয়ার পানে চেয়ে রইল। মাহির মাঝে মাঝে কি যে হয় তা সে নিজেও বোঝে না, তো আহনাফ কিভাবে বুঝবে? আহনাফও উঠে চলে যায়। এদিকে মৌমির ঘুম ও শরীর দুর্বল লাগাতে সে ঘুমিয়ে পড়েছে। আশিক তার ঘুমন্ত স্ত্রীকে দেখে আলতো হেসে বুকে জড়িয়ে সেও ঘুমিয়ে পড়ে। মার্শাদ যখন রুমে আসে, আদিরা ব্যালকনিতে দাঁড়িয়ে, গায়ে জড়ানো পাতলা শাল, হিমশীতল সমীরণে শিহরিত মন ও প্রাণ। মেঘের গা ছুঁয়ে যাচ্ছে হালকা করে। আদিরা সাজেকের রাতের নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে অন্য ঘোরে ডুবে গেছে। মার্শাদ উপস্থিতি সে অনুভব করতে পারল না। মার্শাদ এসে আদিরাকে পেছন থেকে বাহু বন্ধনে আবদ্ধ করলো, যার দরুন আদিরার ঘোর ভঙ্গ হওয়ায় সে হকচকিয়ে ওঠে। মার্শাদ এর আগে এমনটা করেনি। এই 2 মাসে মার্শাদ আদিরার সাথে ভাড়া বাসায় থাকতেও আসেনি। মার্শাদ আদিরার কেঁপে ওঠা উপভোগ করলো। তোমাকে একটা নতুন নাম দেওয়া যায় বলো? তরঙ্গ কন্যা। বারবার তোমার কম্পন আমার ফিজিক্সের তরঙ্গ বিদ্যার কথা স্মরণ করায়। আদিরা আমতা আমতা করে বলে, আপনি হুট করে এভাবে ধরাতে একটু। আদিরাকে থামিয়ে মার্শাদ রম্য স্বরে বলে, ভয় তো তুমি পাওনি, নাকি অন্য কিছু? হ্যাঁ, প্রকৃতিতেও আজ প্রেমের রং লেগে আছে আমার সাথে। আমার মনে ভেজা মেঘ তোমায় বারবার ছুঁয়ে যাচ্ছে, যা আমায় বড্ড আকর্ষণ করছে। মার্শাদের এখনো উক্তি ভাব আদিরার মাঝে লজ্জায় জেগে বসে। মার্শাদ আদিরার গুটিয়ে যাওয়া দেখে হালকা হাসলো। অতঃপর আদিরার কানের কাছে ফিসফিস করে বলল, বিয়ের 2 মাস পর আমার তোমার প্রথম একসাথে রাত্রি যাপন। লেটস মেক সাম লাভ ডিয়ার। আদিরার হৃৎপিণ্ড তার সাথেই ধোঁকা করে। বারংবার দ্রুত গতিতে লাফাচ্ছে সে। মার্শাদ পেছন থেকে আদিরার গালের নিম্নাংশে নিজের ওষ্ঠ স্পর্শ করলে আদিরা জমে যায়। এই সুযোগে আদিরাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় মার্শাদ। তারপর রেলিংয়ের সাথে ঠেকিয়ে নিজের 2 হাত দিয়ে আদিরার উড়ন্ত কেশাগ্র কানের পিঠে গুজে আর এক পাশের গালের নিম্নাংশে নিজের অধর স্পর্শ করায়। তারপর আদিরার আখি পানে নজর সরালে দৃষ্টিগোচর হয় রমণীর বদ্ধ লোচন ও কাঁপতে থাকা অক্ষিপল্লব। মার্শাদ আদিরাকে কোলে তুলে নিলে আদিরার নিজের মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়ে। দীর্ঘ রজনীর সমাপ্তিতে নতুন ভোরের সূচনা। আবছা আলোয় ওরা রওনা করেছে সাজেক হ্যালিপ্যাডের উদ্দেশ্যে। সেখানে সূর্যোদয় দেখবে ওরা। সেখান থেকেই তারপর কাংলক পাহাড়ে যাবে ট্রেকিং করে। হেলিপ্যাড থেকে যেন মনে হচ্ছে সুবিশাল একটা মেঘের সমুদ্র। সমুদ্রে বিস্তার জলরাশির মতো মেঘেরা ভেসে আছে। সূর্য উদিত হলেও মেঘের বুক চিরে। সোনালি আভায় মনোমুগ্ধকর পরিবেশ, সাথে মেঘের বিচরণ, যে কেউ এতে মুগ্ধ হবেই। পুরো সাজেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সময় বাড়তে বাড়তে মেঘগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠবে। হেলিপ্যাড থেকে পুরো সাজেককে এক সবুজের সমারোহে মেঘেদের বিচরণ পরিলক্ষিত হয়। উঁচু নিচু টিলা ও পাহাড় সমন্বয়ে হৃদয়স্পর্শী দর্শন। এই সৌন্দর্য ক্যামেরা বন্দি করে ওরা নিজেদের নয়নেও বন্দি করে নিল। কাল রাতের পর থেকে আদিরা লজ্জার কারণে সুমি ও মাহিদের সাথেই থাকছে বেশি বেশি। মার্শাদ বার কয়েক ভ্রু কুচকে লক্ষ্য করে আবার প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। শেষমেশ আদিরার আসার কোনো লক্ষণ না দেখে সে নিজেই আদিরাকে ডাক দেয়। আদিরা মার্শাদের ডাকে কেঁপে ওঠে। দ্বিতীয়বার আবার ডাক দিলে আদিরা আস্তে ধীরে নিচের দিকে তাকিয়ে মার্শাদের কাছে যায়। মার্শাদ আহনাফের হাতে ক্যামেরা দিয়ে বলে ছবি তুলে দিতে। মেঘ মল্লারের রাজ্যে যুগল ছবি ফ্রেমবন্দি করার মতো ছবি তোলা শেষে মার্শাদ আদিরাকে একটু একপাশে নিয়ে গিয়ে বলে, লজ্জা পাচ্ছ কেন? বি নর্মাল প্লিজ, নাহলে এখনকার কিছুই উপভোগ করতে পারবে না। আমার সাথে সাথে থাকবে। ওই দেখো মাহি একের পর এক ছবি তুলেই চলেছে। রং তুলি আনলে হয়তো এখানে আঁকতে বসে যেত। আদিরা এবার সামনের দিকে তাকিয়ে অধর প্রসারিত করে হাসলো। দূর থেকে আহনাফ মার্শাদের কথা মতো এই সময় অপেক্ষা করছিল এবং এই মোমেন্ট আসতেই ছবিটা তুলে নিল। সবাই সবার মন মতো উপভোগ করে। নাস্তা করে কাংলং পাহাড়ের উদ্দেশ্যে যেতে থাকে তারা। বর্ষাকাল হলে ট্রেকিংয়ে অনেক রিস্ক থাকে, পথ পিচ্ছিল থাকে বর্ষাকালে।
শীতকাল হওয়াতে শুষ্ক। 1 ঘন্টা ট্রেকিং করে ওরা, কারণ মাঝে মাঝে থেমে ছবি তুলতে হয়েছে কিছু। কাংলং পাহাড়ের চূড়া থেকে পুরো সাজেকের সর্বোচ্চ চূড়া কাংলং পাহাড়। চূড়ায় উঠতে উঠতে দেখতে পাবেন মিজোরাম সীমান্তের পাহাড় আর সবুজের মিতালি। কংলাকের চূড়ায় উঠে চারিদিকে তাকালে সত্যি ভুলে যাবেন যান্ত্রিক শহরের কোলাহল। বিশুদ্ধ বায়ুতে মন প্রাণ পুলকিত হবে। কংলাক পাহাড়ের চূড়া থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায়। আদিরা একটা ছোট্ট গাছ ধরে দাঁড়িয়ে আছে, সেটা মার্শাদ ক্যামেরা বন্দি করে নিল। তখন রোদে আলো ঠিকভাবে পড়ছিল না আদিরার চোখে মুখে। সুমি, সাবিহা, রিন্তি, রাহিন, রবিন, মৃদুল এরা সবাই নিজেদের মতো ছবি তুলছে একে অপরের সাথে, কথা বলছে এবং গ্রুপ ছবিও তোলা হলো বেশ কিছু। রাহিন অনেকক্ষণ ধরে চাইছে রিন্তির সাথে একটা ছবি তুলতে, কিন্তু রিন্তি আছে কি সুযোগই দিচ্ছে না তাকে। আহনাফ ও মাহি কয়েকটা ছবি তুলে নিয়েছে। সাজেক আসার পর থেকে মাহি খোশ মেজাজে আছে বেশ, কোনো ঝগড়া করছে না আহনাফের সাথে। আহনাফও ইচ্ছে করছে না আর আগিয়ে দিতে তাকে। মৌমিও আশিকের হাত ধরে হাঁটছে আর সেলফি তুলছে। সুমিদের সাথেও কিছু ছবি তুলেছে ওরা। এবার মৃদুল সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাদের 5 বন্ধুর একটা গ্রুপ ছবি তুলে দাও, এরপর আশিক ভাইকে নিও, তোমাদের মেয়েদেরও ছবি তুলে দিব, তারপর একটা গ্রুপ সেলফি হবে। সূর্যাস্ত ওরা কাংলক পাহাড়েই দেখবে বলে কাংলক পাহাড়ে কিছু ঘোরাফেরা করে ও দুপুরের খাবারও খেয়ে নিয়েছে। সূর্যাস্তের রক্তিম আভা বড্ড সুন্দর দেখায় কাংলক চূড়া থেকে। সারাদিনে ঘোরাফেরা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের বেলা আশেপাশে হাঁটাচলা করে রাতের খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এত ট্রেকিং ও পাহাড় চলার কারণে এখন সবারই পা ব্যথা করছে, তাছাড়া ক্লান্তও লাগছে। কাল সকালে হালকা ঘোরাঘুরি করে চট্টগ্রামের জন্য চলে যাবে ওরা। সকালে ঘোরাঘুরি করে বেলা 12টার আগেই খাগড়াছড়িতে এসেছে ওরা। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম পৌঁছতে দুপুর গড়িয়ে যাবে। প্রকৃতিতে সন্ধ্যা নামলো আর সবাই কক্সবাজার কলাতলিতে পৌঁছলো। কলাতলি বিচের আর সুগন্ধা বিচের মাঝামাঝিতে হোটেল নিয়েছে। 2টা ডাবল বেডের ও 2টা সিঙ্গেল বেডের রুম নিয়েছে তারা। হোটেলে গিয়ে ফর্মালিটি পূরণ করে ফ্রেশ হয়ে বিচে যাওয়ার জন্য বের হলো। সমুদ্র সৈকতে ওরা পায়ে হেঁটেই যাচ্ছে। রাস্তার দুই পাশে সারি সারি দোকান, শুটকি মাছের দোকানই বেশি দেখা যায়। বার্মিজ মার্কেটে এখন রমরমা অবস্থা। সুগন্ধা বিচের দিক দিয়ে ওরা বিচে গেল। বিচের কিছুটা আগে সামুদ্রিক মাছ, চিংড়ি, অক্টোপাস, কাঁকড়া এসব ফ্রাই করা ও বিক্রির দোকান। ওরা আগে সৈকতে ঘুরবে, তারপরে এসে খাবে। আদিরা সব কিছু অবাক নজরে দেখছে। আদিরার পাহাড় ও সমুদ্রের মধ্যে দুইটাই প্রিয়, তবে সমুদ্র ওর ভীষণ ভালো লাগে। হুমায়ুন আহমেদের দারচিনি দ্বীপ বইটা সে আহনাফের বাড়িতে পড়েছিল। তাছাড়া গ্রামে দোকানের সাদা কালো টিভিতে এই মুভিটা ছোটবেলায় দেখেছিল সে। সাজকে ঘন সবুজ পাহাড় ও মেঘ দেখে সে অনেকটাই উৎফুল্লিত। এখন সমুদ্র দেখে তার দৌড়ে পানিতে নামতে ইচ্ছে করছে। সমুদ্রের শীতল নোনা জলের ছোঁয়া পেতে মন বারংবার আকুপাকু করছে। গ্রামে থাকতে ছোটবেলায় সে পুকুরের মধ্যে সাঁতার কেটে বেড়াতো। সমুদ্র সৈকতের শীতল বাতাসে খোলা চুলগুলো উড়ছে ওর, আর ও মুগ্ধ দৃষ্টিতে সবকিছু অবলোকন করে চলেছে। আধারে ঢাকা অম্বরে এক ফালি চাঁদ সমুদ্রের জলের উপর প্রতিফলিত হচ্ছে। জোয়ারের সময় তাই সৈকতে ছোট বড় ঢেউয়ের আছড়ে পড়ছে। সমুদ্রের গর্জনে হৃদয়ে কাঁপন সৃষ্টি হয়। আদিরা মার্শাদকে টেনে নিয়ে যায় পানিতে পা ভিজাবে বলে। দুজন একত্রে পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। আদিরার দৃষ্টি সম্মুখ পানে, যেখানে বিশাল জলরাশির কোনো কুল কিনারা দৃশ্যমান নয়। আর মার্শাদের নজরে সমুদ্রের জ্যোৎস্না প্রতিফলিত জলরাশির থেকেও নিজের হৃদয় রানীর চোখে মুখে প্রশস্ত হাসিটা বেশি আকর্ষণীয়। আদিরার পায়ের উপর যখন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে, তখন শীতল জলের ছোঁয়ায় সে কেঁপে কেঁপে উঠছে। এদিকে রিন্তি অন্ধকারে সেলফি তোলার চেষ্টা করছে। তখন রাহিন এসে বলে, তুমি কি অন্ধকারে কিছু দেখবে? ক্যামেরায় তো কিছু উঠবে না। এক কাজ করো, আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করি, তারপর তুমি ছবি তুলো। রিন্তির কাছে আইডিয়াটা পছন্দ হয়, তাই সে রাজি হয়। রাহিন রিন্তির হাতে একটা ঝিনুক দেয়। ঝিনুকটা সে এতক্ষণ যেখানে ঝিনুকের নাম লেখে সেখান থেকে নাম লিখিয়ে এনেছে। রিন্তি ঝিনুকটা হাতে নিয়ে একবার রাহিনের দিকে তাকায় আর একবার ঝিনুকের দিকে। রাহিন মাথা চুলকাতে চুলকাতে রিন্তির কাছ থেকে চলে আসে।
রিন্তি অবাক হয়ে তাকিয়েই আছে, তার মনে প্রশ্নে না দানা বাঁধছে। এটা কি কোনো রকম প্রপোজ ছিল? সাবিহা সমুদ্র পাড়ে হাঁটতে হাঁটতে তার ফিয়ন্সে আহানের সাথে ফোনে কথা বলছে। আহানের অফিসের কাজের জন্য ওদের সাথে আসতে পারেনি সে। এমনিতেও আহানের সাথে সাবিহার খুব একটা দেখা হয় না। আহান 1 মাস হলো ঢাকায় ট্রান্সফার হয়েছে। সাবিহার ফার্স্ট ইয়ার শেষ হলে আহানের সাথে বিয়ের কথা বলেছে সাবিহার বাবা মা। সুমি, মৃদুল ও রবিন হাঁটছে, তখন ওদের সাথে রাহিন এসে যোগ দিল। মাহি ও আহনাফ পাশাপাশি হাঁটছে। মাহি অন্যমনা হয়ে আহনাফকে জিজ্ঞেস করে,